মঙ্গল বৃহস্পতি যদি ঘনিষ্ঠ অবস্থায় থাকে তাকে আমরা সৌভাগ্যবান বলতে পারবো। তবে এই মঙ্গল বৃহস্পতি কম্বিনেশন যদি অষ্টমে অথবা দ্বাদশে হয়, সেই ক্ষেত্রে মঙ্গল এবং বৃহস্পতির নক্ষত্র অধিপতিদের কিন্তু ভালো জায়গায় থাকতে হবে, তবেই আমরা জাতক বা জাতিকাকে বলবো তারা সৌভাগ্যবান। কর্কট রাশি পুষ্যা নক্ষত্রের জাতক, মঙ্গল শনি সম্পর্ক তৈরি করেছে, জাতক সৌভাগ্যবান। প্রেম, বিবাহ ইত্যাদির পরে তার সৌভাগ্যের বৃদ্ধি হতে দেখতে পাওয়া যাবে। হতেই পারে শনিদেব তুঙ্গ হয়ে রয়েছেন তুলা রাশিতে, এবং তার যে নক্ষত্র হতে পারে স্বাতি নক্ষত্র, তার অধিপতি রাহু তিনি একাদশে তুঙ্গ হয়ে রয়েছেন। এই জাতক সৌভাগ্যবান। সোজা পথে বাঁকা পথে বিভিন্ন পথে নিজের সৌভাগ্য অর্জন এর দ্বারা কিন্তু অত্যন্ত সহজ হতে চলেছে। খুব সহজ সরলভাবে নিজেকে ভালো রাখা, নিজেকে হ্যাপি রাখা, তার সঙ্গে সঙ্গে সৌভাগ্যে পরিবেষ্টিত হওয়া, এটা ইনি সক্ষম হবেনই। কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য আরেকটি ব্যাপক সৌভাগ্যের যোগ হলো শুক্রের শুভ অবস্থান। চতুর্থপতি একাদশপতি নবমে তুঙ্গ হয়ে রয়েছে, সৌভাগ্য যোগ। এই যোগে জাতক প্রচুর অর্থ উপার্জনে সক্ষম হবেন। তার এডুকেশন, প্রভাব, প্রতিপত্তি এবং সবচেয়ে বড় বিষয়টি হলো অ্যাট্রাকটিভ পাওয়ার। তাকে দেখে মানুষজন বলে, ও ওয়াও, এই মানুষটার মতো হতে চাই। এই শুক্রের নক্ষত্র অধিপতি যদি কোনো একটি উপচয় স্থানে অবস্থান করে এবং শুক্রের উপরে যদি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকে, অনুগ্রহ দৃষ্টি থাকে, সেই ক্ষেত্রে জাতক নিজের শিক্ষা জ্ঞান তার মাধ্যমে নিজের উন্নতি করতে সক্ষম হবেন। আপনার জন্মকুণ্ডলিতে কর্কট রাশি বা কর্কট লগ্ন শুক্র অবস্থান করে রয়েছে চতুর্থে, সৃষ্টি হয়েছে মানব্য যোগ। কিন্তু এই শুক্রের দ্বাদশে রয়েছে রাহু। এই অবস্থায় মানব্য যোগ কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেল, এবং এই শুক্রই আপনার জীবনে বিভিন্ন ধরনের অ্যাডিকশন, সমস্যা ইত্যাদি ডেকে আনবে। তার ফলে আপনি কিন্তু অস্থির হয়ে পড়বেন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় সৌভাগ্য। বিশুদ্ধ জ্যোতিষশাস্ত্রের উদ্দেশ্য মানুষের ভাগ্য গণনা, তার মধ্যে কখনো সৌভাগ্য, কখনো দুর্ভাগ্য, কখনো উত্থান, কখনো পতন, এই সমস্ত বিষয় তো লেগেই রয়েছে। তাই কোনো একজন মানুষ তিনি সৌভাগ্যবান কোন অবস্থায় আমরা বলতে পারবো? কোনো একজন মানুষ জন্ম থেকেই সৌভাগ্য নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন কোন অবস্থায় আমরা এটা বলতে পারবো? কোন কোন যোগ থাকলে একজন মানুষকে সৌভাগ্যবান বলা যেতে পারে, সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। আজকে আমাদের আলোচ্য রাশি কর্কট। ভীষণ সেন্সিটিভ, ভীষণ ইমোশনাল, ভীষণ ইম্পালসিভ এই রাশি। কখন আমরা কর্কট রাশি বা লগ্নের মানুষদেরকে বলবো যে জন্মগতভাবে সৌভাগ্যবান? প্রথমত, কর্কট রাশি বা লগ্নের মানুষদের কুণ্ডলিতে যদি একাদশে চন্দ্র অবস্থান করে, তুঙ্গ চন্দ্র কৃতিকা নক্ষত্রের দ্বিতীয় চরণে অবস্থান করে রয়েছেন, এবং জন্মকুণ্ডলিতে রবি কোথাও না কোথাও ভালো অবস্থায় রয়েছেন, অবশ্যই এই জাতক সৌভাগ্যবান হবেন। কর্কট রাশি একাদশেই শুক্র রয়েছে, রোহিণী নক্ষত্রে অবস্থান করে রয়েছে। রোহিণী নক্ষত্রের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চরণে অবস্থান করে রয়েছে চন্দ্র। সেই ক্ষেত্রেও এই জাতক কিন্তু সৌভাগ্যবান হিসেবে ট্রিটেড হবে। যে কোনো কাজ তার ক্ষেত্রে কিন্তু অনেকটাই সহজে কমপ্লিট হতে দেখতে পাওয়া যাবে। দ্বিতীয় একটি যোগ কর্কটের ক্ষেত্রে ভীষণ এফেক্টিভ, যদি জন্মকুণ্ডলিতে মঙ্গল এবং বৃহস্পতি ঘনিষ্ঠ অবস্থায় থাকে। যে কোনোভাবে মঙ্গল বৃহস্পতি যদি ঘনিষ্ঠ অবস্থায় থাকে তাকে আমরা সৌভাগ্যবান বলতে পারবো। তবে এই মঙ্গল বৃহস্পতি কম্বিনেশন যদি অষ্টমে অথবা দ্বাদশে হয়, সেই ক্ষেত্রে মঙ্গল এবং বৃহস্পতির নক্ষত্র অধিপতিদের কিন্তু ভালো জায়গায় থাকতে হবে, তবেই আমরা জাতক বা জাতিকাকে বলবো তারা সৌভাগ্যবান। হতেই পারেন একজন জাতক বা জাতিকা, তার কর্কট রাশি, কর্কট লগ্ন, জন্মকুণ্ডলিতে মঙ্গল উচ্চস্থ হয়ে রয়েছেন মকরে। মকর থেকে মঙ্গলের সরাসরি দৃষ্টি সেটা কর্কটের উপরে রয়েছে, এবং কর্কট এখানে স্টেবল হয়ে রয়েছেন। কর্কট সৌভাগ্যবান, অবশ্যই সৌভাগ্যবান। এই মঙ্গলের উপরে যদি কোনোভাবেই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ে, স্পেশালি দেবগুরু বৃহস্পতি যদি একাদশে বৃষ রাশিতে অবস্থান করেন,
এবং তার দৃষ্টি নবম দৃষ্টি যদি মকর রাশিতে মঙ্গলের উপরে পড়ে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এই জাতক কিন্তু সৌভাগ্যবান হবেন। নিঃসন্দেহে তিনি সৌভাগ্যবান হবেন। যে কোনো কাজ দ্রুততার সঙ্গে তার জীবনে কমপ্লিট হতে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, শনিদেব তিনি নবমে অবস্থান করে রয়েছেন, অথবা একাদশে অবস্থান করে রয়েছেন, অথবা তৃতীয় রয়েছেন। এই জাতক সৌভাগ্যবান হবেন। কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রের জাতক, মঙ্গল শনি সম্পর্ক তৈরি করেছে। জাতক সৌভাগ্যবান, প্রেম, বিবাহ ইত্যাদির পরে তার সৌভাগ্যের বৃদ্ধি হতে দেখতে পাওয়া যাবে। জন্মকুণ্ডলিতে শনিদেব বলবান হয়ে রয়েছেন এবং তার নক্ষত্র হতেই পারে শনিদেব তুঙ্গ হয়ে রয়েছেন তুলা রাশিতে, এবং তার যে নক্ষত্র হতে পারে স্বাতি নক্ষত্র, তার অধিপতি রাহু তিনি একাদশে তুঙ্গ হয়ে রয়েছেন। এই জাতক সৌভাগ্যবান। সোজা পথে, বাঁকা পথে, বিভিন্ন পথে নিজের সৌভাগ্য অর্জন এর দ্বারা কিন্তু অত্যন্ত সহজ হতে চলেছে। খুব সহজ সরলভাবে নিজেকে ভালো রাখা, নিজেকে হ্যাপি রাখা, তার সঙ্গে সঙ্গে সৌভাগ্যে পরিবেষ্টিত হওয়া, এটা ইনি সক্ষম হবেনই। পরবর্তী আরেকটি সৌভাগ্য যোগ, এটি সৃষ্টি হয় বুধের কারণে। মনের মধ্যে প্রশ্ন জাগবে, কর্কটের ক্ষেত্রে বুধ তো নেগেটিভ প্ল্যানেট, তৃতীয়পতি, দ্বাদশপতি, ক্ষতিকারক গ্রহ, অশুভ গ্রহ, পাপ গ্রহ। কিন্তু এই বুধ সে যদি বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে পঞ্চমে অবস্থান করে, যদি তৃতীয় অবস্থান করে, সেই ক্ষেত্রে কর্কটের জীবনে কিন্তু সৌভাগ্য নেমে আসে। কর্কট অতি সহজেই নিজেকে সৌভাগ্যবান প্রতিপন্ন করতে পারেন। কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে যদি দেবগুরু বৃহস্পতি বলবান হয়ে থাকে, সেই ক্ষেত্রে কর্কট নিঃসন্দেহে ভাগ্যবান। জন্ম থেকেই তিনি সৌভাগ্যবান। জীবনের প্রত্যেকটি কাজ সেগুলি কিন্তু ভালোভাবে হবে, যদি না ভয়ঙ্কর কোনো দশা পড়ে। হতেই পারে কর্কট রাশি বা লগ্নের মানুষজনের লগ্নেই বৃহস্পতি রয়েছে, তুঙ্গ বৃহস্পতি, ভীষণ সাকসেসফুল হওয়ার সম্ভাবনা, সৌভাগ্য রয়েছে। নবমপতি লগ্নে তুঙ্গ, মহাভাগ্য যোগ। এই অবস্থায় যদি রাহু অষ্টমে অবস্থান করে, অথবা রাহু শনিযুক্ত হয়ে অষ্টমে অবস্থান করে, সমস্যা থাকবে। দেবগুরু বৃহস্পতি তাকে প্রোটেক্ট করতেই থাকবেন, কিন্তু প্রোটেক্ট করবার আগে তো সমস্যা আসতে হবে, এবং সমস্যা আসবে। সেই সমস্যা থেকে জাতক নিজেকে প্রোটেক্ট করতে পারবেন। ধীরে ধীরে জাতক তার নিজের উন্নতি করতে পারবে, ডেভেলপ করতে পারবে। কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য আরেকটি ব্যাপক সৌভাগ্যের যোগ হলো শুক্রের শুভ অবস্থান। চতুর্থপতি, একাদশপতি নবমে তুঙ্গ হয়ে রয়েছে, সৌভাগ্য যোগ। এই যোগে জাতক প্রচুর অর্থ উপার্জনে সক্ষম হবেন। তার এডুকেশন, প্রভাব, প্রতিপত্তি, এবং সবচেয়ে বড় বিষয়টি হলো অ্যাট্রাকটিভ পাওয়ার। তাকে দেখে মানুষজন বলে, ও ওয়াও, এই মানুষটার মতো হতে চাই। এইরকম অবস্থা দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে, যদি শুক্র জন্মকুণ্ডলিতে এই অবস্থায় থাকে। শুক্র চতুর্থে থাকতে পারে, শুক্র ষষ্ঠে থাকতে পারে, শুক্র একাদশেই থাকতে পারে, শুক্র দ্বিতীয় থাকতে পারে। প্রত্যেকটি ক্ষেত্রে কর্কট কিন্তু ভালো জায়গায় যেতে পারবেন। এই শুক্রের নক্ষত্র অধিপতি যদি কোনো একটি উপচয় স্থানে অবস্থান করে, এবং শুক্রের উপরে যদি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকে, অনুগ্রহ দৃষ্টি থাকে, সেই ক্ষেত্রে জাতক নিজের শিক্ষা, জ্ঞান, তার মাধ্যমে নিজের উন্নতি করতে সক্ষম হবেন। আবার এই শুক্রের উপরেই যদি পীড়িত শনির দৃষ্টি থাকে, সেই ক্ষেত্রে জাতকের অগ্রগতি বাধাপ্রাপ্ত হবে। হতেই পারে কর্কট লগ্ন, শুক্র নবমে রয়েছে, তার উপরে কন্যা রাশিতে স্থিত শনির দৃষ্টি পড়েছে। এই শনির নক্ষত্র অধিপতি তিনি হলেন চিত্রা, এবং মঙ্গল দ্বাদশে অবস্থান করে রয়েছেন, অথবা অষ্টমে অবস্থান করে রয়েছেন। সৌভাগ্য নয়, এই ক্ষেত্রে কিন্তু ভাগ্যের পরিহাসে জাতক বহু জিনিস হারাবেন। যা যা নিয়ে জাতকের জন্ম হয়েছিল, এক এক করে জাতকের কাছ থেকে সেইগুলি দূরে চলে যাবে। জাতক সম্পূর্ণ একক জীবনযাপন করতে বাধ্য হবেন, এবং সব কিছু চলে যাওয়ার পরেও জাতকের যে জনহিতকর মেন্টালিটি, সেটা কাজ করবে। জাতক মানুষকে সাহায্য, সেবা ইত্যাদি করে দেওয়ার চেষ্টা করবেন, এবং ক্রমাগত জাতকের কিন্তু উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। জাতক নিজের জায়গা তৈরি করতে পারবেন, জাতক নিজেকে একটা প্ল্যাটফর্মে নিয়ে যেতে পারবেন। কর্কটের ক্ষেত্রে দুটি অবস্থানে শশযোগ তৈরি হতে পারে, মালব্য যোগ সেটাও তৈরি হতে পারে একাধিক স্থানে। সুতরাং কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই পঞ্চমহাপুরুষ যোগ ভীষণ অ্যাক্টিভ। তার সঙ্গে সঙ্গে যদি জন্মকুণ্ডলিতে চন্দ্র বলবান হয়, সেই ক্ষেত্রে এই যোগের রেজাল্ট ভীষণ পজিটিভ, এবং কর্কট নিজেকে হিউজ ডেভেলপ করতে পারবেন, এই বিষয়ে কোনো সংশয় নেই। তাহলে আপনি যদি কর্কট রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন, কখন আপনি নিজেকে বেশ সৌভাগ্যবান ভাবতে পারবেন, তার কতগুলি সূত্র আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
আপনার জন্মকুণ্ডলিতে কটি রয়েছে এবং কটি ডিনায়াল রয়েছে। কারণ প্রত্যেকটি সূত্রের ক্ষেত্রে বা প্রত্যেকটি পজিটিভিটির ক্ষেত্রে কিছু নেগেটিভ পয়েন্টসও আছে যারা এই যোগগুলোকে ডিস্টার্ব করতে পারে। আপনার জন্মকুণ্ডলিতে কর্কট রাশি বা কর্কট লগ্ন, শুক্র অবস্থান করে রয়েছে চতুর্থে, সৃষ্টি হয়েছে মানব্য যোগ। কিন্তু এই শুক্রের দ্বাদশে রয়েছে রাহু। এই অবস্থায় মানব্য যোগ কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেল এবং এই শুক্রই আপনার জীবনে বিভিন্ন ধরনের অ্যাডিকশন, সমস্যা ইত্যাদি ডেকে আনবে। তার ফলে আপনি কিন্তু অস্থির হয়ে পড়বেন। আবার হতেই পারে আপনার জন্মকুণ্ডলিতে লগ্নে বৃহস্পতি বসে রয়েছে, কিন্তু সেই বৃহস্পতির উপরে দৃষ্টি রয়েছে শনির। শনি তুলা রাশিতে বসে, শনির দশম দৃষ্টি বৃহস্পতির উপরে রয়েছে এবং আপনার কুণ্ডলিতে অষ্টমে অথবা নবমে রাহু অবস্থান করে রয়েছে। যদি অষ্টমে রাহু থাকে তাহলে শনির ওপর রাহুর দৃষ্টি, যদি নবমে রাহু থাকে তাহলে বৃহস্পতির উপরে রাহুর দৃষ্টি। এই ক্ষেত্রে বৃহস্পতির ইম্প্যাক্ট একেবারেই নেগেটিভ হতে পারে। আপনার অগ্রগতি, আপনার উন্নতি ভীষণভাবে বাধাপ্রাপ্ত হতে পারে এবং আপনি কিন্তু নিজেকে সৌভাগ্যবান বলতে পারবেন না, বরঞ্চ আপনাকে নিজেকে দুর্ভাগ্যবান হিসেবেই ভাবতে হবে। আবার জন্মকুণ্ডলিতে যে যোগগুলি আপনাকে সৌভাগ্য এনে দেবে, সেই যোগগুলির প্রকৃত সময়কাল, দশাকাল, সেটা যদি আপনি প্রাপ্ত না হন তাহলে কিন্তু সময় ঠিকঠাক কথা বলবে না, বাধা আসবে আপনার জীবনে। হতে পারে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি এবং মঙ্গল এরা সৌভাগ্য যোগ সৃষ্টি করেছে এবং এই যে মঙ্গল বৃহস্পতির দশা অন্তর্দশা, এটা পাওয়া গেল না, পাওয়া গেল কি বৃহস্পতির প্রত্যন্তর দশা। সেটা কিন্তু সেই পরিমাণে লাভবান হবে না এবং তার যে সময়কাল, টাইম পিরিয়ড, সেটাও কিন্তু খুবই কম। ফলে এই অন্তর্দশা প্রত্যন্তর দশাকালে জাতক কতদিন টাইম পাবেন, তার জীবনে কতটুকু ডেভেলপমেন্ট হবে। সুতরাং ভালো দশা এবং দীর্ঘস্থায়ী দশা, এটাও আমাদের দরকার। যাই হোক, সৌভাগ্য যোগ এবং সেই সম্পর্কে সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম। মোটামুটি বেশিরভাগ মানুষই কিন্তু আমরা সৌভাগ্যবান। অ্যাক্টিভ পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, পেট ভর্তি ভাত আছে, মাথার উপর ছাদ আছে, তাহলেই কিন্তু নিজেদেরকে সৌভাগ্যবান বলা যেতে পারে। জীবনে অঘটন, দুর্ঘটনা এগুলো তো ঘটতেই পারে, ঘটেই থাকে। আমরা যারা মানুষের ভাগ্য সম্পর্কে জানার চেষ্টা করি, ভাগ্য নিয়ে কাজকর্ম করি, তারা আমরা জানি যে দুর্ভাগ্য কোন লেভেলের হতে পারে, মানুষ কত সমস্যার মধ্যে থাকতে পারে, তার একটা ধারণা আমরা কিন্তু পাই। যে ধারণাগুলি সাধারণ মানুষদের কাছে কিন্তু গিয়ে পৌঁছয় না। কত টাফ সিচুয়েশনে কত মানুষ রয়েছেন সেগুলো আমরা কিছুটা জানতে পারি, কিছুটা উপলব্ধি করতে পারি। তাই নিজেকে দুর্ভাগ্যবান বলবার আগে একবার অবশ্যই ভাবতে হবে, সত্যিই কি আপনি দুর্ভাগ্যবান? বেশিরভাগ ক্ষেত্রেই সিচুয়েশন টাফ হয়ে যায়, আমরা সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসার চেষ্টা করি এবং বেরিয়ে আসতেও পারি। কিন্তু বহু ক্ষেত্রে বহু মানুষ এমন বাজে অবস্থায় রয়েছেন যাদের পক্ষে বেরিয়ে আসা কিন্তু সত্যি কঠিন। আমরা যদি একবার তাদের সঙ্গে নিজেদেরকে কম্পেয়ার করি তাহলেই কিন্তু নিজেদেরকে আমরা সৌভাগ্যবান ভাবতে শুরু করব। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে। আপনি সৌভাগ্যবান হন বা দুর্ভাগ্যবান হন, সমস্যা যতই আসুক না কেন, মনে রাখতে হবে একটিই কথা, এখনো দেরি হয়ে যায়নি। এখনো কিন্তু আরেকটু ভালো থাকা যায়, আরেকটু নিজের পারিপার্শ্বিক অবস্থাকে সুন্দর করে তোলা যায়। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা, সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা। আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা
ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন প্রসঙ্গে। প্রশ্ন করেছেন নাজিরা বেগম, 29/10/1991, সিলেট। সোমবার রাত 1:45। বিবাহ নিয়ে সমস্যায় আছি। বিবাহ কি ডিসেম্বরের আগে হবে কিনা জানতে চাই। সারা জীবন কেমন যাবে? নাজিরা, 10ই অক্টোবর 2025-এর পর থেকে প্রপার বিবাহ যোগ স্টার্ট হবে। সময় কিন্তু বিবাহের সম্ভাবনা অত্যন্ত প্রবল হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। এই যোগ কন্টিনিউ করবে 2026 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত। তাই মোটামুটি 2025-এর ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই সময়ের মধ্যে বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আরও ডিটেলে জানবার জন্য তুমি অবশ্যই তোমার জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে পারো। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সুস্থ থাকুন, ভালো থাকুন, সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুন। জয় মা আদি শক্তি। নমস্কার।